বিশ্বের সবচেয়ে উত্তরের নগরীতে, আর্কটিকে। এখানে যারা বসবাস করে তাদের কেউই এখানে জন্মায়নি। এখানে নরওয়েজিয়ান দ্বীপ আছে যেখানে মৃত্যুবরণ করা এবং জন্ম নেওয়া নিষেধ। এই দ্বীপটি হল পৃথিবীর হতাশার দ্বীপ, সম্পূর্ণ অন্ধকারচ্ছন্নের একটি দীর্ঘ মাস। এটি মেরু ভাল্লুকের দেশ, যে সময় সূর্য কখনো কিরণ দেয় না। এবং এখানে একটি ডুমসডে ভল্ট আছে। যদি বিশ্বযুদ্ধ হয় এবং পৃথিবীটি ধ্বংস হয়ে যায়, আপনি পৃথিবীর সব রকম বীজ এখানে বপন করা পাবেন, এমনকি উত্তর কোরিয়া থেকেও। ও আল্লাহ, কোথায় আমরা? আমরা একটি আর্কটিকের দ্বীপপুঞ্জে যাচ্ছি যার নাম সালভার্ড। একমাত্র নরওয়ের মধ্য দিয়েই এই দ্বীপে পৌঁছানো যায়। অথচ এই দ্বীপে প্রবেশ করার জন্য পৃথিবীর কারোরই ভিসা প্রয়োজন হয় না, যে কেউ সেখানে কাজ করতে পারেন। আমরা অসলোতে আছি। এটি নরওয়ের রাজধানী, ইউরোপের সবচেয়ে ধনী দেশের রাজধানী। এখন ফেব্রুয়ারি। মাথাপিছু আয় এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এর গুণগত মানের দিক দিয়ে এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। অবশ্যই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হল তেল এবং গ্যাস শিল্প। রাশিয়ার পর এটি ইউরোপের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদের দেশ। নরওয়েতে স্বাগতম। নরওয়েতে স্বাগতম। তাদের আরও আছে জাহাজ নির্মাণ, কাগজ পণ্য, ধাতু, রাসায়নিক পদার্থ, কাঠ, টেক্সটাইল এবং মৎস্য শিকার, যা অবশ্যই তাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর অনেক দেশ এখান থেকে মাছ আমদানি করে, যার কারণ এর গুণগত মান। আমরা সালভার্ডে যাচ্ছি এবং এটি ভয়ানক। নরওয়ে তার স্বাধীনতা দিবস উদযাপন করে। আপনি কি জানেন যে নরওয়ের খুব শক্তিশালী একটি সম্পদ ভাণ্ডার রয়েছে তেল রাজস্ব দ্বারা তৈরি, যার মাধ্যমে তেল এবং গ্যাস রাজস্বে বিনিয়োগ করে। যে ব্যক্তি এখানে তেল আবিষ্কার করেছিল তিনি একজন ইরাকি মানুষ। ভাবা যায়, ইরাকিদের অভিজ্ঞতা আছে তেল এবং গ্যাসের বিষয়ে। যে ব্যক্তি তেল আবিষ্কার করেছেন তিনি সত্যিই একজন কিংবদন্তি। নরওয়েবাসীরা এখনও কৃতজ্ঞ সেই ব্যক্তির কাছে যিনি এখানে তেল আবিষ্কার করেছিলেন। আজকের জন্য এটি আমার রুম। অসলোতে 2 দিনের পর আমরা নরওয়ের উত্তরে বহু দূর গিয়েছি, ট্রমসো শহরে, যাকে উত্তরের প্যারিসও বলা হয়। এটি নরওয়ের সবচেয়ে সুন্দর শহর। এটিকে বলা হয় উত্তরের প্যারিস। আমরা ট্রমসোতে পৌঁছেছি, উত্তর নরওয়ের সবচেয়ে দূরবর্তী শহর। ওসলো থেকে ট্রমসো এবং তারপর সালভার্ড। আমরা এখন অন্ধকারের জন্য নিজেদের প্রস্তুত করছি এবং ইউরোপের বাইরে অবস্থিত দ্বীপটির জন্য। আপনাদের স্বাগত বন্ধুরা। এখন ট্রমসোতে বিকাল 4টা। ট্রমসোর প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মিশন ছিল সেই দ্বীপে যাওয়া, সালভার্ড, যেখানে পৌঁছাতে আমাদের ইউরোপ ছেড়ে যেতে হবে আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে। উত্তর নরওয়েতে আসুন। চলুন সালভার্ডে যাই। রওনা হয়েছি উত্তরের শেষ সীমানায় অবস্থিত শহরটির জন্য। তারা বলে যে সেখানে বিপদ আছে, কারণ সেখানে ভাল্লুক আছে, যেটি হয়তো আমাদের আক্রমণ করতে পারে। আমি মজা করছি না। পাসপোর্টে স্ট্যাম্প বসালো। আমরা ইউরোপ ছেড়ে যাচ্ছি সালভার্ডের জন্য। ও আল্লাহ, কি চমৎকার জলপ্রণালী, পর্বত এবং হ্রদ। দেশটি খুবই চমৎকার। Welcome to amazing Svalbard. কোথায় আমরা? ঝড় উত্তর মেরুর বেশ ভেতরে। আপনি ঢুকে মাত্রই এই জিনিসটা দেখবেন। কোথায় আমরা? এখন বেলা 12টা। দেখুন, এটি কেবল বিমানবন্দরের বাইরে। এখন বেলা 1টা। আপনি একটা বাস নিতে পারেন অথবা একটি কার ভাড়া করতে পারেন।
নরওয়ের কোনো প্রদেশে এই দ্বীপপুঞ্জটি প্রশাসনিকভাবে অন্তর্ভুক্ত নয়, তবে এটি একটি স্বাধীন রাজ্য হিসেবে গঠিত এবং নরওয়ের সরকার কর্তৃক নিয়োজিত গভর্নর দ্বারা এটি শাসিত। আসসালামু আলাইকুম, এটি সেই হোটেল। আপনি লাগেজ রুমে আপনার লাগেজ রেখে আসতে পারেন, শোরুমের ঠিক পাশে। এই শহরের মানুষ এখানে কেন থাকে? সালভারডে। এইভাবেই আমরা আমাদের দিন কাটাই। বেলা প্রায় 1:30। আমরা এখন এই শহরে আছি, লং ইয়ার বেইন। এটি সেই দ্বীপপুঞ্জ। উত্তর মেরুতে মেরু ভাল্লুক আছে, কিন্তু কোনো প্যাঙ্গুইন নেই। অ্যান্টার্কটিকায় প্যাঙ্গুইন আছে, কিন্তু কোনো মেরু ভাল্লুক নেই। এই সবগুলোই একটি ভবনে। সকল শাসনতন্ত্র একটি ভবনে। এটি বেশ সুবিধাজনক। এখানে একটি মল, একটি ক্যাফে এবং কিছু রেস্তোরাঁ আছে, এই 2 অথবা 3টি। চলুন তাদের কফি ট্রাই করা যাক। এই সেই ক্যাফে। আমরা শহরটি ঘুরে দেখলাম। এটি এখানের একমাত্র ক্যাফে। আপনি কোথা থেকে এসেছেন? এই পুরো শহরে মাত্র 2টি রাস্তা আছে এবং মাত্র 2000 মানুষ এখানে বসবাস করে। কোনো অস্ত্রের অনুমতি নেই, কারণ এখানকার সবাই সশস্ত্র। ভাল্লুকের কারণে। এটি এখানকার একমাত্র সুপারমার্কেট এবং এখানে আমাদের বন্ধুর ছবি আছে। চলুন দেখি তারা কি বিক্রি করছে সালভারডে। এখানের একমাত্র সুপারমার্কেটে শপিং করার চিন্তা করলাম। আমরা কি কিনতে পারি? এই দোকানে সবকিছু আছে। কফি। এই সরঞ্জামগুলি তুষারপাতের জন্য। দেখুন, এগুলো ট্যাক্স ফ্রি। সবকিছু নরওয়ে থেকে নিয়ে আসে। যে কেউ এখানে বসবাস করতে পারে। আপনি এখানে আসতে পারবেন এবং থাকতেও পারবেন। নারীদের জন্য সন্তান প্রসব করা এখানে নিষিদ্ধ এবং এই দ্বীপে মানুষের মৃত্যুও নিষিদ্ধ। মারা যাওয়ার জন্য তারা আপনাকে পরিবহন করে নরওয়েতে নিয়ে যাবে। আমি নরওয়ে থেকে এসেছি, মেলান্ড নরওয়ে। এখানে বসবাস করার জন্য আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। তো আমাদের আছে যেমন বিভিন্ন সভ্যতার বিশাল মেল্টিং পট। এটি সত্যিই মজাদার। হ্যাঁ হ্যাঁ, অনেক জাতীয়তার। হ্যাঁ, প্রচুর। এখানে মৃত্যুবরণ করতে দেওয়া হয় না, জন্মও করতে দেওয়া হয় না। আপনি যদি খুব বেশি অসুস্থ হন তাহলে আপনাকে দ্বীপ ছেড়ে যেতে হবে। হ্যাঁ, প্রথমত এখানে কেউ মৃত্যুবরণ করতে পারে না এবং জন্মগ্রহণ করতে পারে না। যেমন আমাদের এখানে একটি হাসপাতাল আছে, এটি আসলে খুব কাছে, হলুদ ভবনটি। আর এই হাসপাতালে খুব একটা উপযুক্ত যন্ত্রপাতি নেই প্রসবের জন্য। তাই যদি একজন মহিলা সন্তান প্রসব করতে চান, তাকে তাৎক্ষণিকভাবে ট্রমসোতে পাঠানো হয়, নরওয়ের সবচেয়ে কাছের শহর। আমরা হেলিকপ্টার ডাকি এবং হেলিকপ্টারটি তাকে ট্রসমোতে নিয়ে যায়। মূলত প্রসবের 1 মাস পূর্বে তাকে ট্রসমোতে পাঠিয়ে দেওয়া হয়। পার্মাফ্রস্টের কারণে এখানে কেউ মারা যেতে পারে না। মূলত মৃতদেহ যদি মাটির নিচেও থাকে, ফ্রস্ট দেহটিকে উপরের দিকে ঠেলে দেবে। এত দূরের শহরে বসবাস করতে কেমন লাগে? এটি বেশ ভালো লাগে। এটি খুব বিচ্ছিন্ন, তবে এখানে সবাই সবার খেয়াল রাখে, কারণ আমাদের একে অপরের সমর্থনে থাকতে হবে। এটি সভ্যতা থেকে বহু দূরে। আমার নাম অ্যালিওনা। অ্যালিওনা। হ্যাঁ, 2 দিন আগে আমার অ্যানিভার্সারি ছিল। আমি এখানে 2 বছর ধরে আছি। আমি প্রকৃতি খুব ভালোবাসি এবং আমি মনে করি আমি প্রকৃতির সাথে যতটা সম্ভব কানেক্ট হতে চেয়েছিলাম। আসলে এই জায়গায় আমি নিজের মাঝে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছি। আসলে আমরা এখানে ভ্রমণকারী, কারণ এটি হলো বন্যপ্রাণীর দেশ। এটি মেরু ভাল্লুকের দেশ। মানুষ এখানে কেন বাস করে? কয়লা খনির জন্য। হ্যাঁ, দ্বীপপুঞ্জের সব দ্বীপেই কয়লা খনি আছে। ওই যে ওখানে একটা কেবল কার আছে, এটি একটি কয়লা কেবল কার। সোভিয়েত ইউনিয়নের যুগ থেকে এমনকি রাশিয়াও এখানে ছিল। এখানে একটি পরিত্যক্ত রাশিয়ান শহর আছে। এখানে মাত্র একটি শেষ কয়লা খনি বাকি আছে এবং তারা বলে এটি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তারপর শহরটি বন্ধ হয়ে যাবে। তখন শুধুমাত্র পর্যটনের জন্য হবে। আমাদের সাথে যে মেয়েটি কথা বলেছে সে একজন রাশিয়ান। হ্যালো, দেখা হয়ে ভালো লাগলো। এটি বিশ্বের সবচেয়ে উত্তরের ফুয়েল স্টেশন। দ্বিতীয় দিনে আমরা এই ভল্টে গিয়েছিলাম, যাকে ডুমসডে ভল্ট বলা হয়। এটি সালভারডের লুকায়িত বীজ ভল্ট, যেখানে পৃথিবীর সমস্ত বীজ রয়েছে। এই ভল্টের ভিতরে এমনকি উত্তর কোরিয়া এখানে বীজ রাখে। পৃথিবীর সব দেশ থেকে। যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারা এটি খুলবে এবং বীজগুলো বের করে নিবে, যখন কিনা অন্য সব দেশের বীজ ফুরিয়ে যাবে।
এই সবকিছু একটি ভূগর্ভস্থ গুহার মধ্যে আছে, যেখানে ভল্টের ভিতরে তাপমাত্রা -18 ডিগ্রি। এটি একটি ব্যাংক, একটি নিরাপদ বীজ ব্যাংক পৃথিবীর এক প্রত্যন্ত অঞ্চলে। 2015 সালে তারা ভল্টটি খুলেছিল এবং সিরিয়া থেকে সংগৃহীত গুদামজাত বীজ বের করে নিয়েছিল আলেপ্পোর বীজ ব্যাংক ধ্বংস হওয়ার পরে। 2017 সালে তারা লেবানন এবং মরক্কোতে এই বীজ রোপণ করেছিল এবং বাকিগুলো সংগ্রহ করে, যাতে সেগুলো চিরতরে বিলুপ্ত না হয়ে যায়। The gene bank in Aleppo was ruined. This system saved the seeds. এই ধারণাটি ভাবলেই ভীতিকর লাগে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটি পারমাণবিক বোমা বা যুদ্ধ দিয়ে, যা আমরা নিকট থেকে নিকটতর হতে দেখছি। এটি তাদের পাসওয়ার্ড লক, যেমনটি সিনেমাতে দেখা যায়। লকটি লাল রং এবং ভল্টের সম্মুখভাগ সবুজ। পুরো ব্যাপারটাই ভীতিকর। আপনি এখানে থাকেন? হ্যাঁ। আপনাকে ভিডিওতে নিতে পারি? না, আমার কাছে সময় নেই, দুঃখিত। ও আসলেই? ভাই, আপনি কি এখানে থাকেন? আপনাকে কি ভিডিওতে নিতে পারি? না, আমার সময় নেই। সময় নেই? না, দুঃখিত। এই যে, আপনি কি এখানে থাকেন? আপনাকে ভিডিওতে নিতে পারি? কিন্তু আমার একটু তাড়া আছে, দুঃখিত। সত্যি? কোনো সমস্যা নেই। এই যে বন্ধুরা, আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ। আপনাকে কি ভিডিওতে নিতে পারি? না, আমি দুঃখিত। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। হ্যালো, কেমন আছেন? ইনি হলেন অ্যাঞ্জি। তিনি ফিলিপাইন থেকে এসেছেন এবং তিনি এখানে থাকেন। আমি এখানে 6 বছর ধরে আছি। আপনার কি একঘেয়েমি লাগে? হ্যাঁ, এখানে সময় আছে। বেশিরভাগ সময় শুধু পড়াশোনা করা, ভেতরে থাকা, আমার প্রিয় স্থানীয় জায়গাগুলোতে ঘুরতে যাওয়া, যেমন ক্যাফে, একটা কফি এবং একটি বই নিয়ে নিজের সাথে সময় কাটানো, এবং বাস্তবতা থেকে পালানো, অথবা ব্যস্ত পৃথিবী থেকে পালানো, যে তারা তাদের নিজের শহরে ফিরে এসেছে। এমন কিছু সময় আছে যখন আপনি শুধু দুঃখ পান, সত্যিকার অর্থে কোনো কারণ ছাড়া, যেন আপনার একই রকম চঞ্চলতা নেই। হ্যাঁ, তো আমি ফিলিপাইনে বাস করছিলাম। তারপর আমি এক চমৎকার মানুষের সাক্ষাৎ পেলাম ফিলিপাইনে। তিনি আপনাকে পরামর্শ দিলেন? সে দেখতে পেল যে এটি সম্ভব ভিসা ছাড়া যে কারো পক্ষে এখানে থাকা। তো সে আমাকে জিজ্ঞেস করলো আমি তার সাথে যেতে চাই কিনা। আমি বললাম হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, তাই আমরা চেষ্টা করেছি। তারপর 2018 সালে আমি এখানে চলে এসেছি। এখানে যে কেউ আসতে পারে এবং কাজ করতে পারে? হ্যাঁ, চুক্তি অনুযায়ী হ্যাঁ। যেহেতু স্ভালবার্ডে ভ্রমণ করতে আপনাকে নরওয়েতে যেতে হবে, আপনার একটি সেনজেন ভিসা থাকতে হবে। তো আমি তাই করেছি। আমি একটি সেনজেন ভিসা নিয়েছি, নরওয়েতে প্রবেশ করেছি, তারপর স্ভালবার্ডে এসেছি। যতদিন আপনার চাকরি থাকবে ততদিন আপনাকে স্ভালবার্ডে থাকার অনুমতি দেওয়া হবে, অথবা আপনি নিজেই নিজের অর্থায়ন করতে পারেন। আমি একটা গেস্ট হাউসে কাজ করি, যা আমি খুবই পছন্দ করি। আমি মনে করি একটি মাঝামাঝি ধরনের বেতন একজন সাধারণ ব্যক্তির জন্য মোটামুটি 30,000 নরওয়ে ক্রোনার হবে, ট্যাক্স বাদ দিয়ে 3,000 ইউরো। কিন্তু একজন ব্যক্তি একই সময় একাধিক কাজ করতে পারেন। আমরা এখানে 2 দিন ধরে আছি এবং কেউ তাদের বাড়িতে ভিডিও করতে দেয়নি, ডেইলি লাইফও দেখতে দেয়নি। শেষ পর্যন্ত আমরা শুধুমাত্র একটি ফিলিপিনো মেয়েকে খুঁজে পেয়েছি, একজন ফিলিপিনো এবং একজন রাশিয়ান। আমি রাশিয়ার টিকিট বুক করতে চাই ভাই। ভাই, তাদের আরো সামাজিক হতে হবে। কেউ আমাদের সাথে কথা বলতে চায় না।